সবাইকে স্বাগত। আজ আমরা কথা বলবো এমন একটা টেকনোলজি নিয়ে যা এক সময় ওয়েব ডেভেলপমেন্টের পুরো চেহারাটাই কিন্তু বদলে দিয়েছিল। হ্যাঁ, আমরা ডুব দিতে যাচ্ছি জাভা সার্ভার পেজেস বা জেএসপির জগতে। আর দেখব কিভাবে এটা আমাদের জগাখিচুড়ি কোডকে একদম সহজ আর সুন্দর করে তুলল। একটু ভাবুন তো, আগেকার দিনে কি হতো? ওয়েব পেজ বানাতে গেলে জাভা কোডের ভেতরেই এইচটিএমএল লিখতে হতো। মানে একটা জগাখিচুড়ি অবস্থা। এই যে বামদিকে একবার দেখুন, কি অবস্থা, তাই না? কিন্তু জেএসপি এসে পুরো খেলাটাই ঘুরিয়ে দিল। এবার ডানদিকে তাকান, কি দারুণ পরিষ্কার আর সহজ। এইচটিএমএল থাকছে এইচটিএমএল এর জায়গায়, আর তার মধ্যে ঠিক যতটুকু জাভা কোড দরকার ঠিক ততটুকুই, ব্যাস। আর এটাই হলো জেএসপির আসল ম্যাজিক। তো প্রশ্ন হল, জেএসপি আসলে জিনিসটা কি? খুব সহজ করে বললে, এটা এমন একটা টেকনোলজি যা দুটো জিনিসকে একদম আলাদা করে দেয়। একটা হলো ডিজাইন, মানে পেজটা দেখতে কেমন হবে, আর আরেকটা হলো লজিক, মানে সার্ভারে যে জাভা কোডটা চলবে। এই দুটো আলাদা হয়ে যাওয়ার সবচেয়ে বড় সুবিধাটা কি জানেন? ডিজাইনার আর ডেভেলপাররা নিজেদের মতো করে কাজ করতে পারে, একে অপরের কাজে কোনো বাধা না দিয়েই। আচ্ছা, এই যে ম্যাজিকের মতো কাজটা হচ্ছে, এটা আসলে কিভাবে হয়? মানে একটা জেএসপি ফাইল দেখতে তো প্রায় এইচটিএমএল এর মতোই, তাই না? তাহলে এটা জাভা কোড চালায় কিভাবে? চলুন এর পেছনের পুরো প্রক্রিয়াটা, মানে লাইফ সাইকেলটা একটু চট করে দেখে নেওয়া যাক। দেখুন, পুরো ব্যাপারটা আসলে ৩টা সহজ ধাপে হয়। প্রথমত, আমরা যে জেএসপি ফাইলটা লিখি সেটাকে প্রথমে একটা জাভা সার্ভলেট ফাইলে ট্রান্সলেট বা অনুবাদ করা হয়। এই সার্ভলেটটা হলো সার্ভারে চলার মতো একটা জাভা প্রোগ্রাম। এরপর দ্বিতীয় ধাপে ওই জাভা ফাইলটাকে কম্পাইল করে একটা ডট ক্লাস ফাইল বানানো হয়, যেটা কম্পিউটার সরাসরি বুঝতে পারে। আর সবশেষে যখনই কেউ ওই ওয়েব পেজটা দেখতে চায়, তখন সার্ভার এই কম্পাইল করা ক্লাস ফাইলটাকেই চালায়, আর সেখান থেকেই ডাইনামিক পেজটা তৈরি হয়ে ব্রাউজারে চলে আসে। সিম্পল। চলুন এবার জেএসপি টুলবক্সটা একটু খুলে দেখা যাক। মানে এর ভেতরে কি বেসিক জিনিসপত্র বা টুলস আছে যা দিয়ে আমরা যে কোনো জেএসপি পেজ বানিয়ে ফেলতে পারি। প্রথমেই আসছে স্ক্রিপ্টলেট। এটা হলো জেএসপি পেজের মধ্যে সরাসরি জাভা কোড লেখার সবচেয়ে কমন উপায়। এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেট আর পার্সেন্টেজ চিহ্ন দেখছেন, এর ভেতরে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো ভ্যালিড জাভা কোড লিখে ফেলতে পারবেন, আর সার্ভার ঠিক সেটাই এক্সিকিউট করে দেবে। আচ্ছা, এবার ধরুন কোনো একটা ভ্যারিয়েবলের ভ্যালু বা কোনো মেথডের রেজাল্ট সরাসরি পেজে দেখাতে হবে। তখন কি করবেন? তার জন্যে আছে এক্সপ্রেশন। এটাকে বলতে পারেন প্রিন্ট করার একটা শর্টকাট। সিনট্যাক্সটা খেয়াল করুন, স্ক্রিপ্টলেটের মতোই, শুধু একটা ইকুয়াল সাইন বেশি, ব্যাস এতটুকুই। এরপর হলো ডিক্লারেশন। ধরুন আপনার এমন কোনো ভেরিয়েবল বা মেথড দরকার যেটা আপনি পুরো জেএসপি পেজের যে কোনো জায়গায় ব্যবহার করতে চান, তখন এই ডিক্লারেশন ট্যাগটা কাজে লাগে। এর ভেতরে যা কিছু ডিক্লেয়ার করা হয় সেটা ওই জেএসপি পেজের জন্য তৈরি হওয়া সার্ভলেট ক্লাসের একটা মেম্বার হয়ে যায়। কিন্তু এখানেই শেষ না। জেএসপি আমাদের কাজ আরও সহজ করার জন্য কিছু জিনিস কিন্তু আগে থেকেই রেডি করে রাখে। এগুলোকে বলে ইমপ্লিসিট অবজেক্ট, মানে এমন কিছু অবজেক্ট যা ব্যবহারের জন্য একদম তৈরি, আমাদের আলাদা করে কোনো কোড লিখতে হয় না। এই যেমন ধরুন রিকোয়েস্ট, রেসপন্স, সেশন, এগুলো খুব কাজের কিছু ইমপ্লিসিট অবজেক্ট। যেমন রিকোয়েস্ট অবজেক্টটা দিয়ে আমরা জানতে পারি ব্রাউজার থেকে কি ডেটা পাঠানো হয়েছে, আবার সেশন অবজেক্ট দিয়ে একজন ইউজার লগ করে থাকলে তার তথ্য আমরা মনে রাখতে পারি। দারুণ না? এগুলো সবসময় হাতের কাছেই থাকে। তো আমরা জাভা কোড লিখতে শিখলাম, কিন্তু একটা পেজ বানাতে তো আরও কিছু লাগে, তাই না? পুরো পেজটার জন্য কিছু নির্দেশনা বা নিয়মকানুন তো সেট করতে হয়, যেমন কোন জাভা ক্লাস ইম্পোর্ট করতে হবে, বা হয়তো অন্য একটা ফাইলের কোড এখানে যোগ করতে হবে। এই ধরনের কাজগুলো করার জন্যই আছে ডিরেক্টিভস। মোটামুটি ৩ ধরনের ডিরেক্টিভ আমাদের বেশি কাজে লাগে। পেজ ডিরেক্টিভ দিয়ে পেজের অ্যাট্রিবিউট সেট করা হয়, যেমন কোনো জাভা প্যাকেজ ইম্পোর্ট করা। ইনক্লুড ডিরেক্টিভ দিয়ে একটা ফাইলের কোড আরেকটা ফাইলের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়, আর ট্যাগ লিভ ডিরেক্টিভ ব্যবহার করে স্পেশাল ট্যাগ লাইব্রেরি অ্যাড করা হয়। এটা নিয়ে আমরা একটু পরেই বিস্তারিত জানব। ওকে, তো বেসিকগুলো আমাদের মোটামুটি জানা হয়ে গেল, কিন্তু মডার্ন ওয়েব ডেভেলপমেন্টের আসল চ্যালেঞ্জটা হলো কোডকে পরিষ্কার রাখা, যাতে পরে সেটা মেনটেন করা সহজ হয়। চলুন এবার দেখি জেএসপি ব্যবহার করে কিভাবে আরও স্মার্টলি, আরও পরিচ্ছন্নভাবে কোড লেখা যায়। এতক্ষণে একটা প্রশ্ন কিন্তু মাথায় আসতেই পারে। আমরা তো গল্পটা শুরু করেছিলাম জাভা কোডের ভেতর থেকে এইচটিএমএলকে বাঁচানোর জন্য, কিন্তু এখন তো সেই এইচটিএমএলের ভেতরেই স্ক্রিপ্ট লিখে জাভা কোড ঢুকাচ্ছি। ব্যাপারটা তো অনেকটা ঘুরে ফিরে একই জায়গায় চলে এলো, তাই না? একদম ঠিক। আর এই সমস্যারও দারুণ সমাধান আছে। এই সমস্যার একটা অসাধারণ সমাধান হলো এক্সপ্রেশন ল্যাঙ্গুয়েজ, বা সংক্ষেপে ইএল।
বাম দিকে দেখুন জাভা এক্সপ্রেশনটা কেমন দেখতে, আর এবার ডান দিকে তাকান ইএল ব্যবহার করে একই কাজ কত সহজে আর ছোট করে লেখা যায়। কোনো গেট টাইটেল মেথড কল নেই, কিচ্ছু না, শুধু $সাইন আর কার্লি ব্রেসের মধ্যে প্রপার্টির নাম। অনেক বেশি ক্লিন, তাই না? কোড পরিষ্কার রাখার জন্য আরেকটা পাওয়ারফুল কনসেপ্ট হল জাভা বিনস। জাভা বিন আর কিছুই না, এটা এক বিশেষ ধরনের জাভা ক্লাস যার কাজ হল ডেটা আর বিজনেস লজিককে এক জায়গায় গুছিয়ে রাখা। এর ফলে কি হয়, আমাদের জেএসপি ফাইলগুলোর আর জটিল লজিক নিয়ে মাথা ঘামাতে হয় না। ওদের কাজ শুধু ডেটা দেখানো, ব্যাস। ঠিক আছে, ইএল দিয়ে আমরা ডেটা দেখানোটা অনেক সহজ করে ফেললাম, কিন্তু লুপ চালানো বা ইফেলস কন্ডিশন চেক করার মতো কাজগুলোর কি হবে? ওগুলোর জন্য তো এখনও স্ক্রিপ্টলেট ব্যবহার করতে হচ্ছে। ভাবুন তো একবার, এই জাভা কোডগুলোকেও যদি আমরা এইচটিএমএল ট্যাগের মতো করে লিখতে পারতাম, তাহলে ব্যাপারটা কি দারুণ হতো। আর ঠিক এখানে এন্ট্রি নেয় জেএসটিএল, মানে জেএসপি স্ট্যান্ডার্ড ট্যাগ লাইব্রেরি। এটা হলো আগে থেকে তৈরি করা কিছু ট্যাগের একটা লাইব্রেরি, যা দিয়ে আমরা কমন প্রোগ্রামিং লজিকগুলো লিখতে পারি। যেমন কন্ডিশন চেক করার জন্য আছে সিএফ ট্যাগ, আবার কোনো লিস্টের উপর লুপ চালানোর জন্য আছে সি ফর ইচ। এগুলোর ব্যবহারে কি হয়, আমাদের জেএসপি পেজ থেকে স্ক্রিপ্টলেটের বিদায় প্রায় নিশ্চিত হয়ে যায়। তো আমরা কোড পরিষ্কার করে ফেলেছি, ডিজাইন আর লজিককেও আলাদা করে দিয়েছি। এবার সময় এসেছে ফাইনাল পাওয়ার আপের। চলুন দেখি কিভাবে আমরা আমাদের নিজেদের রিইউজেবল কম্পোনেন্ট তৈরি করতে পারি। এই পাওয়ার আপের নাম হল কাস্টম ট্যাগ লাইব্রেরি। এটা জেএসপির অন্যতম শক্তিশালী একটা ফিচার। এর মাধ্যমে আপনি আক্ষরিক অর্থেই নিজের এইচটিএমএল ট্যাগ বানাতে পারবেন। ধরুন, আপনার ওয়েবসাইটে একটা নির্দিষ্ট ডিজাইনের প্রোডাক্ট কার্ড বারবার দেখাতে হয়। আপনি সেটার জন্য একটা কাস্টম ট্যাগ বানিয়ে নিলেন, যেমন ধরুন মাই প্রোডাক্ট কার্ড। এরপর যেখানেই কার্ডটা দরকার, শুধু ওই একটা ট্যাগ লিখলেই হবে। এটাই হলো আসল মডুলার ম্যাজিক। এখন কথা হলো, আজকের দিনে তো রিয়্যাক্ট, অ্যাঙ্গুলার, ভিউ এর মতো ফ্রেমওয়ার্কের যুগ। তাহলে কি জেএসপি পুরোপুরি অতীত? সত্যি বলতে সরাসরি হয়তো এখন আর আগের মতো ব্যবহার হয় না, কিন্তু একটা ব্যাপার ভেবে দেখুন, জেএসপি আমাদের যে মূল আইডিয়াটা শিখিয়েছিল, মানে ডিজাইন আর লজিককে আলাদা রাখা আর রিইউজেবল কম্পোনেন্ট তৈরি করা, সেই একই ফিলসফি কিন্তু আজকের দিনের সব মডার্ন ফ্রেমওয়ার্কের একেবারে কোরে রয়েছে। তো বলাই যায় টেকনোলজি বদলে গেল, জেএসপির সেই মূল স্পিরিটটা কিন্তু আজও টিকে আছে।